আবারও ফিরে আসলাম ঘটনায়। এখন আপনাদের মাঝে পড়ে শোনাব একটি ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন ঢাকার স্থানীয় বাসিন্দা মোনালিসা। চলুন দেরি না করে ভয়ানক এই ঘটনাটি শুনে নেওয়া যাক। মোনালিসার ভয়ঙ্কর ঘটনা। 2026 সালের রোজার ঈদের পরের ঘটনা। ঢাকার স্থানীয় বাসিন্দা মোনালিসা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী। কলেজে ছুটি থাকায় মাঝে মধ্যেই সে সিরাজগঞ্জে তার মামা বাড়িতে বেড়াতে যেত। গ্রামে যেতে তার বেশ ভালো লাগত। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গ্রামের খোলামেলা পরিবেশ, পুকুর পাড়, গাছপালা আর মানুষের সহজ সরল জীবনযাপন সবকিছুই তার কাছে ছিল আলাদা এক আকর্ষণ। তবে এবার মোনালিসাকে গ্রামে যেতে প্রথমে নিষেধ করেছিলেন তার বাবা মা। কিন্তু কেন নিষেধ করেছিলেন সেটা তারা স্পষ্ট করে বলেননি। মোনালিসা রাগ করে তাদের কথা না শুনেই চলে গেল মামা বাড়িতে। গ্রামে পৌঁছানোর পর প্রথম দিনটা একেবারেই স্বাভাবিক ছিল। গ্রামে গেলেই মোনালিসা প্রায় প্রতিদিন পাশের পুকুর পাড়ে যেত। জায়গাটা তার খুব ভালো লাগত। পুকুরটি ছিল তার মামাদের। গ্রামের অনেক মহিলা সেখানে গোসল করতেন, কাপড় কাচতেন, গল্প করতেন। শহরে বড় হওয়া মোনালিসার কাছে এসব দৃশ্য বেশ আকর্ষণীয় লাগত। সে সাঁতার জানত না, তাই পানিতে নামত না। পুকুরের পাড়ে দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করত, গ্রামের পরিবেশ দেখত। বিশেষ করে পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল শিমুল গাছটি তার বেশ পছন্দের ছিল। গাছটির বড় বড় শিকড়ের ওপর বসে থাকতে তার বেশ ভালো লাগত। কিন্তু সেদিন তার মামা তাকে আগেই সতর্ক করেছিলেন, এখন বেড়াবেলা, ভর দুপুর, এই সময় পুকুর পাড়ে যেও না। এখন ওদিকে তেমন কেউ থাকে না, একা যাওয়াটাও ঠিক না। তোমার মামিরা যখন যাবে তখন তাদের সঙ্গে যেও। গ্রামের মানুষজন এখনও অনেক এলাকায় বারবেলা নিয়ে এসব নিয়ম মেনে চলেন, কিন্তু মোনালিসা হেসেই কথাটা উড়িয়ে দিল। আরে মামা, ওসব ফালতু কথা, কিছুই হবে না। মামা আবারও নিষেধ করলেন, কিন্তু মোনালিসা কোনো পাত্তাই দিল না। সে একাই পুকুর পাড়ে চলে গেল। সেদিন পুকুর পাড় প্রায় ফাঁকাই ছিল। পুকুরের ধারে দাঁড়িয়েছিল সেই বিশাল বহু বছরের পুরনো শিমুল গাছটি। গাছটির মোটা কাণ্ড আর চারদিকে ছড়িয়ে থাকা বিশাল ডালপালা দেখে বোঝাই যাচ্ছিল গাছটির বয়স অনেক। মোনালিসা কিছুক্ষণ পুকুরের আশপাশে ঘোরাঘুরি করল। তারপর বরাবরের মতো সেই শিমুল গাছের বিশাল শিকড়ের ওপর গিয়ে বসল। নির্জন দুপুর, চারপাশে তেমন কোনো মানুষের শব্দ নেই, শুধু মাঝে মাঝে দূরে পাখির ডাক আর বাতাসে শিমুল গাছের পাতার মৃদু শব্দ। কতক্ষণ সে সেখানে বসেছিল সে নিজেও জানত না। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এলো ঠিকই, কিন্তু বিকেল গড়াতেই বাড়ির সবাই মোনালিসার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। যে মেয়েটা সারাক্ষণ হাসত, কথা বলতো, সবার সঙ্গে গল্প করত, সে হঠাৎ ঘরের এক কোণে চুপচাপ বসে রইল। কোনো কথা নেই, কোনো হাসি নেই, চোখের দৃষ্টিতে অদ্ভুত এক শূন্যতা। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যেন তার চেহারাতেও পরিবর্তন চলে এসেছে। চুল রুক্ষ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, মুখের স্বাভাবিক প্রাণ চাঞ্চল্য একেবারেই নেই। পরিবারের সবাই ভাবল হয়তো শরীর খারাপ হয়েছে। কেউ ভাবল বাবা মা গ্রামে আসতে নিষেধ করেছিলেন বলে হয়তো তাদের সঙ্গে রাগ বা অভিমান করেছে। তাই সবাই তাকে সান্ত্বনা দিতে লাগল, কিন্তু মোনালিসা কারোর কথারই উত্তর দিল না। এভাবেই কেটে গেল আরও 2-3 দিন। তারপর এক বিকেলে ঘটল এমন একটি ঘটনা যা দেখে বাড়ির সবাই প্রথমবারের মতো সত্যিই ভয় পেয়ে গেল। মোনালিসাদের মামাবাড়িটি ছিল পুরনো দিনের ধাঁচের বাড়ি। চারদিকে ঘর আর বারান্দা, মাঝখানে বিশাল উঠোন। মোনালিসার নানি অনেক আগেই মারা গিয়েছিলেন। তার নানা তখন 90 বছরেরও বেশি বয়সী। প্রতিদিনের মতো সেদিনও তিনি বারান্দায় বসে হুঁকো টানছিলেন। মোনালিসা এসে নানার ঠিক উল্টো দিকের বারান্দায় অদ্ভুত ভঙ্গিতে বসে পড়ল। তার বসার ধরনটা দেখতে এতটাই অস্বাভাবিক লাগছিল যে এক মামি তাকে দেখে বিরক্ত হয়ে বললেন, কিরে মোনালিসা,
ঠিক করে বস। মোনালিসা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মামির দিকে তাকালো। সেই দৃষ্টি ছিল অস্বাভাবিক, একটা তেরছা, কঠিন আর অচেনা দৃষ্টি। তারপর হঠাৎ সে নানার দিকে তাকিয়ে গম্ভীর হুকুমের সুরে বলে উঠল, এই, আমাকে একটু হুকো দে তো, আমি টানব। বাড়ির সবাই থমকে গেল। বয়স্ক নানাকে মোনালিসা এভাবে তুই তোকারি করে কথা বলছে। পাশ থেকে মোনালিসার মামাতো ভাইয়ের বউ পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, হয়তো ঢাকার মেয়ে তো, এখন তো শুনি সিগারেট টিগারেট খায় অনেকে, হয়তো সিগারেটের বদলে হুকো খেতে চাইছে। তারপর মোনালিসাকে ধমক দিয়ে বলল, যাই করো, বড়দের সামনে একটু ভদ্রতা বজায় রাখবে, তোমার মা এসব শেখায়নি। মোনালিসা যেন কিছুই শুনল না। সে আবার নানার দিকে তাকিয়ে বলল, তুই দিবি না? তারপর আরও জোর দিয়ে বলল, দিবি তো দে, তবে ওপরের আগুনটা ফেলে দিয়ে দে। হুকোর ওপরের জ্বলন্ত কোলকে সরিয়ে দিতে সে বারবার জোর করতে লাগল। কেউ বুঝতেই পারছিল না আগুনটা সরিয়ে দিতে সে এতটা মরিয়া কেন। শেষ পর্যন্ত আগুন সরিয়ে হুকোটা তার হাতে দেওয়া হলো, আর তখনই সবাই আরও অবাক হয়ে গেল। মোনালিসা এমন দক্ষতায় হুকো টানতে শুরু করল যেন বহু বছর ধরে তার এই অভ্যেস রয়েছে। এরপর থেকেই তার খাওয়া দাওয়ার ধরনও পুরোপুরি বদলে গেল। শান্ত মেয়েটা এখন প্রায় প্রতিবার খাবারের সময় মাছ আর মাংসের জন্য অস্বাভাবিকভাবে বায়না ধরত। 4-5 জনের জন্য রাখা খাবারও সে একাই শেষ করে ফেলত। গ্রামের বাড়িতে তো প্রতিদিন মাছ মাংস রান্না হয় না, কোনোদিন ডিম বা সবজি রান্না হলে মোনালিসা প্রচণ্ড রেগে যেত। একদিন সে ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করতে বলল, আমি কাঁচাই খেতে পারবো, মাছ দে, তাড়াতাড়ি দে, খাবো। সবাই বিব্রত হয়ে একে অপরের মুখের দিকে তাকালো, কারণ আগে যখনই মোনালিসা গ্রামে আসত তার মধ্যে এমন কোনো আচরণ কেউ দেখেনি। মোনালিসার মামা ভাবলেন মেয়েটা ঢাকায় থাকে, হয়তো মাছ মাংস খাওয়ার অভ্যেস বেশি, তাই সে যতদিন থাকবে তার জন্য আলাদা করে মাছ মাংস আনলেই হবে। পরদিন তিনি হাট থেকে বেশ কিছু সবজি আর কাঁচা মাছ কিনে এনে বারান্দায় রেখে হাত মুখ ধুতে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন বারান্দায় মাছ নেই। তিনি সবাইকে ডাকলেন, মাছগুলো কোথায় গেল? সবাই খুঁজতে শুরু করল। হঠাৎ বাড়ির ভেতর থেকে মোনালিসার মামাতো বোনের চিৎকার শোনা গেল। সবাই ছুটে গিয়ে দেখল মোনালিসা একটি কাঁচা মাছ নিয়ে বসে আছে, তার মুখের চারপাশে মাছের রক্ত লেগে আছে। মামা আতঙ্কে চিৎকার করে উঠলেন, মোনালিসা, এসব কি করছিস? মোনালিসা ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালো, তারপর এক অস্বাভাবিক হাসি হেসে বলল, তোমরা তো দাও না, তাই খাচ্ছি, খুব ভালো খেতে, তুমিও খেয়ে দেখো। মামি তাকে আটকাতে এগিয়ে গেলে মোনালিসা মাছটা তার মুখের সামনে ধরে ফেলল। মাছের রক্ত তার গালে লেগে গেল। তিনি সঙ্গে সঙ্গে বমি করে ফেললেন। এতক্ষণ দূর থেকে সবকিছু দেখছিলেন মোনালিসার নানা। তিনি ধীরে ধীরে বললেন, এগুলো ভালো লক্ষণ না, একদম ভালো লক্ষণ না, আগে ডাক্তার ডাকো। ডাক্তার এসে মোনালিসাকে পরীক্ষা করলেন, কিন্তু তার আচরণের কোনো পরিষ্কার কারণ বুঝতে না পেরে কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর নানা তার বড় ছেলেকে বললেন, গ্রামের বড় মসজিদের হুজুরকে খবর দাও। কিন্তু দুর্ভাগ্যবশত সেই হুজুর তখন 10-15 দিনের জন্য ছুটিতে ছিলেন। এর মধ্যেই মোনালিসার আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠল। একদিন দুপুরে মোনালিসার মামাতো বোন তার ঘরে এসে তার সঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে অনুভব করল যেন কেউ তার পায়ে হাত দিয়েছে। চোখ মেলতেই সে দেখল মোনালিসা তার পা ধরে টানছে। মোনালিসা গম্ভীর গলায় বলছে, তুই একটা পুরুষের সঙ্গে শুয়ে আছিস কেন? লজ্জা করে না? আজ তোকে লজ্জা কি জিনিস বুঝাবো। এই বলে সে তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করতে লাগল। ভয়ে মামাতো বোন চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে সবাই ছুটে এলো। মোনালিসাকে সরিয়ে নেওয়ার পর সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। এবার আর অপেক্ষা করার উপায় ছিল না। মোনালিসার বাবা মাকে সব ঘটনা জানিয়ে গ্রামে আসতে বলা হলো। মেয়ের এমন পরিবর্তনের কথা শুনে তারা দ্রুত রওনা দিলেন।
পরদিন তারা মামা বাড়িতে এসে পৌঁছালেন। সারাদিন মোটামুটি ভালোই গেল, কিন্তু সেই রাতেই নেমে এলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে মোনালিসার মামিরা ডিম আর সবজি রান্না করেছিলেন। মোনালিসার অস্বাভাবিক আচরণের কারণে সেদিন মাছ মাংস খুব বেশি রান্না করা হয়নি। খাবারের সময় মাছ মাংস না দেখে মোনালিসা প্রচণ্ড রেগে গেল। কাউকে কিছু না বলে সে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর মোনালিসার মা তাকে খাওয়ানোর জন্য ঘরে গেলেন, কিন্তু ঘর ফাঁকা। ছাদে নেই, বারান্দায় নেই, বাড়ির কোথাও মোনালিসাকে পাওয়া গেল না। মোনালিসার বাবা আর মামা টর্চ হাতে ছাদে উঠলেন। ছাদের কিনারায় দাঁড়িয়ে তারা বাড়ির পেছনের দিকে টর্চের আলো ফেলতে লাগলেন। বাড়ির পেছনে ছিল ময়লা ফেলার একটি নির্জন জায়গা। হঠাৎ টর্চের আলো সেখানে গিয়ে থেমে গেল। দুজনেই দেখলেন নিচে কেউ একজন বসে আছে। তারা দ্রুত নিচে নেমে সেখানে ছুটে গেলেন। কাছে যেতেই দুজনের হাত থেকে প্রায় টর্চ পড়ে যাওয়ার উপক্রম হলো। মাটিতে বসে আছে মোনালিসা, চুল এলোমেলো, চেহারা অস্বাভাবিক। দুই হাতে সে রক্তাক্ত কিছু একটা ধরে আছে, আর সেই জিনিসটাকে সে অস্বাভাবিকভাবে টেনে ছিঁড়ছে। পাশেই পড়ে আছে আরেকটি ক্ষতবিক্ষত দেহ। মোনালিসার বাবা ভয়ে চিৎকার করে উঠলেন। তার চিৎকারে মোনালিসার মা আর মামিরাও ছুটে এলেন। মোনালিসার মা মেয়ের কাছে ছুটে গিয়ে পিঠে হাত রেখে কাঁদতে কাঁদতে বললেন, কি সর্বনাশ করলি তুই? কি হয়েছে তোর? আমার দিকে তাকিয়ে কথা বল। মোনালিসা ধীরে ধীরে মাথা তুলে মায়ের দিকে তাকালো। তারপর ঠোঁটের কোণে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। রক্তমাখা হাতটা ধীরে ধীরে মায়ের মুখের কাছে নিয়ে গিয়ে সে বলল, খুব ভালো খেতে, খেয়ে দেখো। মোনালিসার মা ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। এবার টর্চের আলোটা পুরো দৃশ্যের ওপর পড়তেই সবাই স্পষ্ট দেখতে পেল ওটা মোনালিসার নিজের পোষা বিড়াল। ঢাকা থেকে আদর করে খাঁচায় করে যে বিড়ালটাকে সে সঙ্গে নিয়ে এসেছিল, যে বিড়ালটাকে মোনালিসা নিজের সন্তানের মতো ভালোবাসত, কিন্তু সেই প্রিয় বিড়ালটাকেই আজ তার সামনে এমন ভয়ঙ্কর অবস্থায় পড়ে থাকতে দেখে উপস্থিত সবাই শিউরে উঠল। ঘটনাটা যেন কারো বিশ্বাসই হচ্ছিল না। যে মেয়েটা এই বিড়ালটাকে ছাড়া থাকতে পারত না, সেই মেয়েটাই কিভাবে এমন হয়ে গেল। মোনালিসার বাবা মা আর এক মুহূর্তও দেরি করলেন না। পরদিন মোনালিসার মামার আবার সেই হুজুরের কথা মনে পড়ল। তিনি দ্রুত তার কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। অনেক অনুরোধের পর অবশেষে হুজুর মোনালিসাকে দেখতে রাজি হলেন। হুজুর যখন মোনালিসার মামাকে সঙ্গে নিয়ে গ্রামের সীমানায় ঢুকলেন, তখন আকাশ ছিল একেবারে ঝকঝকে পরিষ্কার। কিন্তু গ্রামের সীমানা পেরোনোর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ যেন চারপাশের পরিবেশ বদলে গেল। কোথা থেকে যেন কালো মেঘ এসে পুরো আকাশ ঢেকে গেল। তারপর শুরু হলো প্রচণ্ড বাতাস। অদ্ভুত ব্যাপার হলো, ঝড়ের তীব্রতা যেন বিশেষভাবে হুজুরের দিকেই ধেয়ে আসছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন তাকে সেখান থেকে ফিরে যেতে বাধ্য করতে চাইছে। মামা ভয়ে বললেন, হুজুর, আমরা কি ফিরে যাব? হুজুর কিছুক্ষণ চারপাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, না, এত দূর যখন এসেছি, আল্লাহর ওপর ভরসা করে যেতে হবে। ব্যাপারটা সাধারণ মনে হচ্ছে না। তিনি দোয়া পড়ে নিজের এবং মামার জন্য সুরক্ষা প্রার্থনা করলেন। তারপর প্রচণ্ড বাতাসের মধ্য দিয়েই কোনোভাবে তারা বাড়ির দিকে এগিয়ে গেলেন। বাড়িতে ঢুকতেই যেন মোনালিসা হুজুরের উপস্থিতি টের পেল। তাকে দেখামাত্র মোনালিসা তীরের বেগে ছুটে নিজের ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিল। হুজুর মোনালিসার ঘরের দরজার সামনে বসে কোরআনের আয়াত ও দোয়া পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পরই ঘরের ভেতর থেকে মোনালিসার বিকট চিৎকার ভেসে এলো, ওরে বাবারে, হাত পা জ্বলে গেল রে, আমাকে ছেড়ে দাও। বাড়ির সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। জানালা দিয়ে দেখা গেল মোনালিসা যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। কখনো নিজের জামা কাপড় টানছে, কখনো ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে। হুজুর সবাইকে শান্ত থাকতে বললেন। তিনি বললেন, ও নিজে আমার সামনে না আসা পর্যন্ত কিছুই করা যাবে না, অপেক্ষা করতে হবে।
শুরু হলো দীর্ঘ এক অস্বাভাবিক পরিস্থিতি। প্রায় 2 ঘন্টা ধরে ঘরের ভেতর থেকে কখনো চিৎকার, কখনো কান্না, আবার কখনো অদ্ভুত গর্জনের মতো শব্দ আসতে লাগল। অবশেষে হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ধীরে ধীরে দরজা খুলল। মোনালিসা বেরিয়ে এলো। তাকে দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘ কোনো যুদ্ধের পর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। সে হুজুরের সামনে এসে ধপ করে মাটিতে বসে পড়ল। হুজুর কঠিন গলায় বললেন, তুই কে? কোথা থেকে এসেছিস? মোনালিসা মাথা নিচু করে বসে রইল। তারপর তার মুখ দিয়ে যে কণ্ঠ বের হলো, সেটা যেন তার নিজের কণ্ঠই নয়। সেই কণ্ঠে অদ্ভুত এক ভারী ভাব। সত্তাটি যেন অভিমান করে বলল, আমি নতুন করে বাঁচছি, তোমরা কেন এত কষ্ট দিচ্ছ? আমি কতদিন ভালো মন্দ কিছু খাইনি। হুজুর আবার দোয়া পড়তে শুরু করলেন। মোনালিসা ছটফট করতে করতে হঠাৎ চিৎকার করে উঠল, দোষ তো ওর। হুজুর বললেন, কি দোষ করেছে ও? সেই সত্তা তখন বলতে শুরু করল, ও কেন বারবেলায় ভর দুপুরে চুল খুলে ওই শিমুলতলার পুকুর পাড়ে গিয়েছিল? ঘরের সবাই নিঃশব্দ হয়ে গেল। সত্তাটি আবার বলল, আমি তো ওই গাছেই ছিলাম। ওর রূপ আর গায়ের সুগন্ধ আমার ভালো লেগেছিল। কিছুক্ষণ থেমে সে বলল, আমি যখন ওর নাম ধরে ডাকলাম, ও এক ডাকেই সাড়া দিল। তার কণ্ঠে তখন যেন অদ্ভুত এক অভিযোগ, এটাই ওর অপরাধ। হুজুর কঠিন গলায় বললেন, মোনালিসার শরীর ছেড়ে বেরিয়ে যা। কিন্তু সত্তাটি সহজে রাজি হলো না। শুরু হলো দর কষাকষি। অনেকক্ষণ পর সে বলল, আমি ছেড়ে যেতে পারি, কিন্তু আমাকে একটা জ্যান্ত কালো ছাগল দিতে হবে। হুজুর কিছুক্ষণ নীরব রইলেন। তিনি মূলত মোনালিসার জন্য রুক্কিয়ার দোয়া পড়ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে তিনি 3 দিনের সময় চাইলেন। 3 দিন পর আবার মোনালিসাকে সামনে বসিয়ে দোয়া পড়া শুরু হলো। এরপর একটি কালো ছাগল আনা হলো। ছাগলটিকে মোনালিসার সামনে আনা মাত্রই তার আচরণ আবার বদলে গেল। সে আচমকা ছাগলটির দিকে ছুটে গেল। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই মোনালিসা ছাগলটিকে নিয়ে বাড়ির বাইরে দৌড়ে গেল। সবাই আতঙ্কে তার পেছনে ছুটল। মোনালিসা সোজা সেই পুরনো শিমুল গাছটির নিচে গিয়ে দাঁড়ালো, যে গাছটির শিকড়ের ওপর বসেই কয়েকদিন আগে সে দুপুরের নির্জনতায় সময় কাটিয়েছিল। প্রায় 15-20 সেকেন্ড সে একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ছাগলটিকে মাটিতে ফেলে দিয়ে নিজেই উপুড় হয়ে ধপাস করে পড়ে গেল। মোনালিসা অজ্ঞান হয়ে গিয়েছিল। বাড়ির লোকজন দ্রুত তাকে ধরাধরি করে ঘরে নিয়ে এলেন। তার মুখের চারপাশে তখনও রক্তের দাগ লেগেছিল। হুজুরের কথায় মোনালিসার মামা আর নানা শিমুলতলার নিচে গিয়ে দেখলেন ছাগলটি আর বেঁচে নেই। দৃশ্যটি দেখে তাদের বুক কেঁপে উঠল। ছাগলটির শরীরে বড় কোনো ক্ষত না থাকলেও ঘাড়ের কাছে গভীর দাগ দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো হিংস্র শক্তি যেন তার শরীরের শেষ শক্তিটুকুও শুষে নিয়েছে। শেষ পর্যন্ত মোনালিসা সেই অশরীরী সত্তার কবল থেকে মুক্তি পেল। কিন্তু মোনালিসা আর আগের মোনালিসা হয়ে ফিরল না। আগের সেই চঞ্চল হাসি খুশি মেয়েটা যেন কোথায় হারিয়ে গেল। সে সারাক্ষণ চুপচাপ বসে থাকত। কেউ কিছু বললে কখনো উত্তর দিত, কখনো দিত না। সামান্য শব্দেই চমকে উঠত। মাঝে মাঝে হঠাৎ একদিকে তাকিয়ে থাকত, যেন সামনে থাকা মানুষগুলোকে নয়, অন্য কোনো অদৃশ্য জগতের কিছু একটা দেখছে। হুজুর পরে বলে, এটা মূলত অশরীরী সত্তাটি চলে গেলেও তার কোনো নেতিবাচক প্রভাব যেন মোনালিসার মধ্যে রয়ে গেছে। কারণ ওটা ছিল একটি খবিশ জিন, যার প্রভাবেই মোনালিসার মধ্যে এসব অস্বাভাবিক আচরণ দেখা দিয়েছিল। খবিশ জিনরা নোংরা, পরিত্যক্ত ও অন্ধকার জায়গার সঙ্গে যুক্ত করা হয়। ময়লা আবর্জনা, নির্জন স্থান এবং অস্বাস্থ্যকর পরিবেশকে তারা পছন্দ করে। আর খবিশ জিন ধরলে
ওরকম খাবার খায়। জিন ভূত যাই বলেন, যাকে ধরে তার জীবন আগের মতো স্বাভাবিক থাকে না, কিছু পরিবর্তন হয়। মোনালিসারও তেমন। ওর এসব কিছুই মনে থাকে না বিধায় ও চুপচাপ থাকে। সবাই তাই বলে। আপনাদের এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা থাকলে আমাদের পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।